পর্দা উঠল অমর একুশে বইমেলার ছাত্র জনতার আত্মত্যাগ নতুন তাৎপর্য দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। কুমিল্লায় যুবদল নেতা মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের, এখনও বিচার বহির্ভূত হত্যা হলে মানুষের হতাশা বাড়বে বলছে বিএনপি। এবং আমদানি পরও থামছে না চাল নিয়ে চালবাজি, পাইকারিতে দাম কমলে খুচরা বাজারে অস্থিরতা, কড়া তদারকির দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রেখা হক। শুরুতেই অমর একুশে প্রসঙ্গ। 5 আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগ এবারের একুশে বইমেলাকে নতুন তাৎপর্য এনে দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, 21-এর মতো জুলাই অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে। প্রধান উপদেষ্টা বলেন, 21 বাঙালির মূল সত্তার পরিচয় ও ঐক্যের দৃঢ় বন্ধন। বাংলা একাডেমি বইমেলা জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি বইমেলার উদ্যোক্তাদের। তারা এই দেয়াল চিত্রগুলো মেলায় আসা এবং যাওয়ার পথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। দর্শক, এবার সরাসরি জানবো বইমেলার প্রস্তুতি ও উদ্বোধনের খবর। সেখানে আছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করেছেন, এখন মেলা প্রাঙ্গণের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিকেল 3টার কিছু পরে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সবাই কিন্তু পাঠক, লেখক, প্রকাশক এবং দর্শনার্থী যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে সবাই মেলায় প্রবেশ করতে পেরেছেন। এবং আমরা দেখি যে প্রতিবারই বিকেল হলে কিংবা বিকালের পরে সন্ধ্যায় যেরকম মেলা ভিড় থাকে, আজকে প্রথম দিনে কিন্তু মেলায় ঠিক সেরকমই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং সব শ্রেণীর পাঠক, প্রকাশক, লেখক এবং দর্শনার্থীরা কিন্তু ইতিমধ্যে তারা সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমির উভয় পাশে কিন্তু প্রবেশ করেছেন। এবং আজকে বেশ কিছু নতুন বই বাজারে এসেছে এবং যারা এখন মূলত আসছেন তারা মূলত সবাই দর্শনার্থী এবং যারা সবাই কিন্তু বই দেখছেন এবং প্রিয় লেখকের বইটি পছন্দ হলে কিনছেন। আজকে আমি প্রকাশক এবং বিক্রেতার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকে মূলত যারা আসছেন তারা সবাই বই দেখছেন ঘুরে ঘুরে এবং বিক্রির যে হার সেটি কিন্তু আগের থেকে অনেক কম। আপনাকে যদি বইমেলা সম্পর্কে একটু তথ্য জানিয়ে দিই, সেটি হচ্ছে যে এবারের বইমেলায় কিন্তু স্টল সংখ্যা আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। এবার 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, গত বছর যেটি ছিল 635টি এবং এবারে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু 609টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং 37টি প্যাভিলিয়ন যেটি রয়েছে, বড় প্যাভিলিয়ন, এই 37টি প্যাভিলিয়নের মধ্যে কিন্তু 36টি সোহরাওয়ার্দী উদ্যানে স্থান পেয়েছে এবং একটি প্যাভিলিয়ন বাংলা একাডেমি প্রাঙ্গণে স্থান পেয়েছে। এবং এবারে কিন্তু বই বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং আঙ্গিকগত পরিবর্তন আনা হয়েছে। মেট্রো রেল স্টেশনের পাশে যেটি আছে সেই গেটটি কিন্তু এবারে সরিয়ে আনা হয়েছে এবং এবারে কিন্তু টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্লান্ট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অংশে মোট 4টি প্রবেশ পথ কিন্তু বইমেলায় এবারে থাকবে এবং মেলার 24 ঘন্টা নিরাপত্তার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। সব মিলে যদি বলি যে প্রথম দিন মেলা কিন্তু বলা যায় অনেকটা জমে উঠেছে এবং এখন যারা আসছেন সবাই কিন্তু পাঠক, লেখক, দর্শনার্থী। আমি একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে আজকে
মেলায় এসেছেন আসলে দেখতে না বই কিনতে? দুটোই, প্রথম দিন আসা, দেখতে, বই কিনতে, দুটোই। রেখা, যেমনটি বলছিলাম যে এখন যারা মূলত আসছেন তারা কিন্তু মূলত প্রথম দিন আসলে এবারের মেলা কেমন হচ্ছে, মেলার পরিবেশ কেমন, সব মিলে কিন্তু সব বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং তারপরে প্রিয় লেখকের বই পছন্দ হলে কিন্তু তারা বইটি কিনেও ফেলছেন। তো আমরা বরাবরই হয়তো বা লক্ষ্য করি যে মেলায় যেরকম লেখক, প্রকাশক, পাঠক এবং দর্শনার্থীদের ভিড় থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রমী নয়। হয়তো বা দিন গড়ার সঙ্গে সঙ্গে এই অমর একুশে গ্রন্থমেলা 2025 আরও জমে উঠবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার আগতরা এবং এখানকার যারা সংশ্লিষ্ট আছেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষ আছেন, সবাই বলছেন যে ছুটির দিনগুলোতে এই অমর একুশে গ্রন্থমেলা আরও জমে উঠবে। তো আমার কাছে প্রথম দিনের বইমেলা থেকে এই ছিল সবশেষ তথ্য। রেখা। শামীম, আপনাকে ধন্যবাদ। ইতিহাস কখনো পুরনো হয় না, অস্তিত্বের জানান দিতে ফিরে আসে বারবার। তেমনি বছর ঘুরে আবারও ফিরে এলো ভাষার মাস ফেব্রুয়ারি। স্মৃতিমাখা এই মাসটি এলেই বাঙালির হৃদয়ে ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, শফিক ও জব্বারের মতো শহীদদের নাম, যারা মায়ের ভাষাকে বাঁচাতে ঢেলে দিয়ে গেছেন বুকের তাজা রক্ত। ভাষার মাসের বৃত্তান্ত জানাচ্ছেন বুশরাত জাহানিমা। বাংলা হচ্ছে পৃথিবীর একমাত্র মাতৃভাষা, যার জন্য রক্ত দিতে হয়েছে কোনো জাতিকে। তাই ভাষার ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ, অন্যদিকে গৌরব উজ্জ্বল। বুকের রক্তে রাজপথ রাঙানো সেই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। 47-এর দেশভাগের পর যখন বাঙালির ভাষার ওপর আঘাত আসে, তখনই বুকের রক্ত ঢেলে লেখা হয় এক অমর ইতিহাস। ভাষা আন্দোলনের সেই লড়াইয়ের সঞ্চিত শক্তি পরবর্তীতে জুগিয়েছে আন্দোলন অভ্যুত্থানের প্রেরণা। ভাষা আন্দোলন তাই বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীক। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে 1952 সালে শুরু হয় বিক্ষোভ। তৎকালীন পূর্ব পাকিস্তানে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। আদেশ অমান্য করে 52 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। রাজপথে লুটিয়ে পড়েন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে। ভাষার জন্য এমন জীবন উৎসর্গের উদাহরণ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে। সময়ের পরিক্রমায় রক্তের বিনিময়ে বাংলা পায় বাঙালির মাতৃভাষার স্বীকৃতি। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেশের সীমানা ছাড়িয়ে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি পায়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো। কেবল ভাষার মাসই নয়, ফেব্রুয়ারি বাঙালির কাছে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ারও মাস। তাই তো মাসের প্রথম দিন থেকে প্রাণে প্রাণে সুরেলা কণ্ঠে ধ্বনিত হয় বুশরাত জাহান, মোহনা সংবাদ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দফা দাবিতে চতুর্থ দিনের মতো অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় গুরুতর অসুস্থ 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এক বিবৃতিতে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়টি বিশেষভাবে বিবেচনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। 7 কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পর আবারও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকেল থেকে আমরণ অনশনে বসেন তারা। চতুর্থ দিনেও সকাল থেকে কলেজের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। কোনোভাবেই মন্ত্রণালয় আমাদের ডাকে সাড়া দেয়। শেষে আমরা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছি। 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে উঠব না। আমাদের 7 দফা দাবি মেনে
নেওয়ার আগ পর্যন্ত আমরা এখানে থাকবো, সেটা আমরা আগেই ক্লিয়ার করেছি। রানা ভাইয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা আছে, আমরা দেশবাসীর কাছে এবং সবার কাছে দোয়া প্রার্থী যেন তাড়াতাড়ি সুস্থ হয়। এদিকে অনশনে অংশ নেওয়া 3 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিতুমির আন্দোলনের সমন্বয়করা। আজকে সময় বেঁধে দিয়েছি বিকাল 4টা পর্যন্ত, এবং এই বিকাল 4টা পর্যন্ত যদি তারা কোনো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় এবং রাষ্ট্রপক্ষ যদি নীরব থাকে, তাহলে আমরা কালকে থেকে বারাসাত টু নর্থ সিটি ব্লকেট কর্মসূচিতে যাব। তো তিতুমির প্রথম থেকে দাবি করে আসছে একক বিশ্ববিদ্যালয়, সেই দাবিতে আমরা মাঠে রয়েছি। যে ট্যাগগুলো ইউজ করছেন, বিশেষ করে পতিত শক্তির কোনো দালাল এখানে নেই। আমাকে যেহেতু রাষ্ট্র বলে দিচ্ছে যে তোমার গুণগত শিক্ষার জন্য তোমার বিশ্ববিদ্যালয় লাগবে, আজকে আমি রাস্তায় বসছি যে আজকে আমাকে বিশ্ববিদ্যালয় দেন। সরকারি তিতুমির কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের খোঁজ খবর রাখলেও সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বলে জানান কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে সেটি করবে, এটা আমাদের বিষয় না। কর্তৃপক্ষ যেটা মনে করবে সেটাই করবে এবং তাদের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এক্ষেত্রে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মাহবুব হাসান রিপন, বহনা সংবাদ, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এদিকে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ইতিমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমানেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহকে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। নয়াপল্টনে ভাসানী ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল কর্মীর মৃত্যুর তীব্র সমালোচনা করেন তিনি। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? বাংলাদেশকে নিয়ে এখনো ঘরে বাইরে চক্রান্ত চলছে অভিযোগ করে জুলাই বিপ্লবের অগ্রসেনানী শিক্ষার্থীদের বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকার আহ্বান জানান রিজভী। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল গঠন হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। উপদেষ্টারা দুজন কথা শোনা যাচ্ছে, তারা দল করবে, খুব ভালো কথা। আমরাও চাই নতুন প্রজন্ম, কারণ তরুণরাই আগামী দিনে দেশ চালাবে। তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দেয়া ছাড়া বর্তমান সরকারের অন্য কিছুতে বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক। সংস্কারের নামে কুসংস্কার, এটাকে আমি পছন্দ করি না। এই কুসংস্কার দেখছি আমি 111-এ, তারা কিন্তু সংস্কারের কথা বলছে, ওটা ছিল কুসংস্কার। আজকের সেই কুসংস্কারের আবর্তন জন্য আজকের সংস্কার চোরাবালিতে ডুবে না যায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এ নিয়ে সমালোচনা করার কিছু নেই বলে মন্তব্য করেন গয়েশ্বর রায়। অন্তর্বর্তীকালীন সরকার যেন বেশি দিন থাকতে পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দিতে এক সভায় তিনি এসব কথা বলেন। জনগণের কাছে ক্ষমতা দিবে, আর সেটার জন্য অতি দ্রুত জনগণের কাছে ভোটের অধিকার দিয়ে জনগণকে সুযোগ দেওয়া, এটা তাদের দায়িত্ব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তাদের নির্বাচিত
গুম, খুন এবং ৫ আগস্ট গণহত্যায় জড়িতদের অবশ্যই বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সভায় তিনি একথা বলেন। দেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মর্যাদাবান নাগরিক। গণহত্যা, মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, অতএব যারা এই দেশের নাগরিক ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে, কিন্তু সে দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে একজন মর্যাদাবান নাগরিক। আমদানির প্রভাবে পাইকারিতে চালের দাম কমতে শুরু করলেও খুচরা বাজারে থেমে নেই চালবাজি। আগের বাড়তি দামেই বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন, খুচরায় এর প্রভাব পড়তে সময় লাগবে অন্তত 10 দিন। তবে উৎপাদন পর্যায় থেকে তদারকি না করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার চলতি অর্থ বছরে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। মিয়ানমার, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে এসব চাল কেনা হচ্ছে। শুল্ক ছাড় দেয় বেসরকারি পর্যায়েও আমদানির গতি বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে সরকারি ও বেসরকারিভাবে এখন পর্যন্ত মোট 3,29,000 টন চাল আমদানি করা হয়েছে। আর তাই এর প্রভাব পড়েছে পাইকারি বাজারে। বস্তা 150 টাকা কমছে, কিন্তু খুচরা যারা কমাইতেছে না। খুচরা যারা নিয়ে আমাদের কাছে ব্যস্ত আছে, যারা ঢাকা শহরের বাজারে দোকানে, ওরা কেজি প্রতিতে 8-10 লাভ করে। 75-76 টাকা যে মিনিকেট, এগুলো 71-72 টাকা দিতে হয়েছে। ইন্ডিয়াতে যে চালটা আসে, আসা থেকে বাংলাদেশের চালটা খাচ্ছে না। ইন্ডিয়ান চালটা ভালো হচ্ছে, এটা ইন্ডিয়ান চালটা খাইতেছে, মানে বাজারটা এখন বাড়তি নাই। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজি প্রতি 2 টাকা কমে 54 থেকে 56 টাকায় নেমেছে। মাঝারি মানের চালের দাম কমেছে 2 টাকা, বিক্রি হচ্ছে 58 থেকে 65 টাকায়। তবে সরু চালের দাম 70 থেকে 85 টাকায় স্থিতিশীল রয়েছে। আরো 2 সপ্তাহ আগে যে দামে আনছি এখন ওই দামে আনছি, শুধু কিছু কিছু চালের দাম একটু কম বলতে আপনার ইন্ডিয়ান নাদির চালের দাম একটু কম পাওয়া যায়, 1 টাকা 2 টাকা এরকম কম। তারা ওখানে বলছে এখনই কমে গেছে, কিন্তু তারা খুচরা বাজারে কমে ছাড়ছে না। তারা হয়তো ওই যে 50 পয়সা 1 টাকা করে কমাইতেছে, তবে এটা হয়তো কিছুদিনের ভিতরে আরো কমবে। আগে যেটা আছে বর্তমানে আমরা ওই দামই কিনতেছি। আগে তো 65 টাকা 70 টাকা পর্যন্ত চলতে, ওইরকমই চলে। যে কোনো পরিস্থিতিতে বাজার স্বাভাবিক রাখতে উৎপাদন পর্যায় থেকে বাজার তদারকি না করলে কোনোভাবেই সুফল মিলবে না ভোক্তা পর্যায়ে। কৃষি বিভাগ বলে যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ চালে, আমরা যে পরিমাণে চাল উৎপাদন করি সেটা যদি আমরা নিজেরা খাই তাহলে আমাদের ইম্পোর্ট করা লাগবে না। গুটি কয়েক স্পেশাল কিছু চাল আমরা দেশেতে বাইরে থেকে আনতে হতে পারে। যারা স্টোর করে রাখে তাদের উপরে নির্ভর করে যখনই চালটাকে তারা ইচ্ছাকৃতভাবে দাম বাড়ায়, এবং এটা হচ্ছে দুর্বল জায়গাটাই হচ্ছে আমাদের মার্কেটিং ব্যবস্থাপনার উপর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দনিয়ায় কলেজ ছাত্র হত্যাসহ সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মনিরুল ইসলামের রিপোর্ট। অভ্যুত্থান পরবর্তী সময়ে জামিন পেয়েই আবারও পুরনো রূপে পিচ্চি হেলাল ইমন সহ শীর্ষ সন্ত্রাসীরা। নতুন করে এদের বিরুদ্ধে হত্যা আর চাঁদাবাজির মামলাও হচ্ছে। গোয়েন্দা পুলিশ বলছে তাদের গ্রেপ্তার করা হলেও অন্য সন্ত্রাসীদের অবস্থান জানা নেই, তবে অভিযান চলছে। এদেরকে আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারিনি, তবে আমরা চেষ্টা অব্যাহত রয়েছে যে আমরা তাদের পাওয়ার সাথে সাথে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ঘটনা নিয়ে ব্রিফ করে ডিবি, এর মধ্যে 4টি ছিনতাই সংক্রান্ত। ডিবির স্পেশাল টিমগুলো দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। আদাবর বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে এক যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় 4 জন, কোতোয়ালির কোর্ট বিল্ডিং এলাকায় স্বর্ণ ছিনতায় 6 জন, পল্টনে প্রাইভেট কার চালক সাজু মিয়া হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার সহ ছিনতাইকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণসহ আসামি গ্রেপ্তার করতে
ডিবি সক্ষম হয়েছে। আজ যাত্রাবাড়িতে কলেজ ছাত্র মিনহাজ হত্যায় 5 জনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। মিনহাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্ব শত্রুতার জের ছিল। সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর বলেও জানান ডিবি প্রধান। ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের 4র্থ দফায় 3 ইসরায়েলি জিম্মিকে আজ মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটকে থাকা 183 জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রে এক বিমান দুর্ঘটনা রেশ কাটতে না কাটতেই এবার ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় 6 জন নিহত হয়েছেন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় চলছে বন্দি বিনিময় চুক্তি। এ চুক্তির প্রথম ধাপের 4র্থ দফায় আজ 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। প্রথমে 2 জন বন্দীকে মুক্তি দেয়া হয়। এর ঘণ্টাখানেক পর বিকেলে আরেকজন আমেরিকান ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় হামাস। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারগুলোয় আটকে থাকা ফিলিস্তিনিদের মধ্যে 183 জনকে মুক্তি দেবে ইসরায়েল। 183 ফিলিস্তিনি বন্দীর মধ্যে 18 জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। 54 জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। এর মধ্যে 11 জনকে 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে কমপক্ষে 2500 শিশু। এই শিশুদের একটি বড় অংশ ইসরায়েলি হামলায় আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 15 মাসের হামলা চলাকালীন সময় যুক্তরাষ্ট্রের 4 জন চিকিৎসক গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। বৃহস্পতিবার তাদের সাথে জাতিসংঘের মহাসচিবের এক বৈঠকে এ সকল তথ্য সামনে আসে। অন্যদিকে ওয়াশিংটনের বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার ফিলাডেলফিয়ায় একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে ক্রু সহ মোট 6 জন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিল, তবে তাদের কেউই বেঁচে নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। পর্দা উঠল অমর একুশে বইমেলার। ছাত্র জনতার আত্মত্যাগ নতুন তাৎপর্য দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত। বিষয়টি বিশেষভাবে বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। কুমিল্লায় যুবদল নেতা মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ সরকারের। এখনও বিচার বহির্ভূত হত্যা হলে মানুষের হতাশা বাড়বে বলছে বিএনপি। এবং আমদানি পরও থামছে না চাল নিয়ে চালবাজি। পাইকারিতে দাম কমলে খুচরা বাজারে অস্থিরতা, কড়া তদারকির দাবি। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।